তো জনগণের জায়গা থেকে তারা আসলে রাজনৈতিক দলগুলো বা বিগত 15 বছরে তাদের যে এক্সপিরিয়েন্স সেই জায়গা থেকে তারা আসলে রাজনৈতিক দলগুলোকে ওই অর্থে ওইভাবে বিশ্বাস করতে পারে না আর কি। দেখুন, আমরা বারবারই বলছি যে এনসিসি এবং প্রধানমন্ত্রীর মেয়াদকে কার্টিল করা, এই দুটাকে কন্ডিশনাল আকারে দেখা ঠিক না, বরং দুটা আলাদা, ইন্ডিপেন্ডেন্ট। আপনি প্রধানমন্ত্রীর মেয়াদকে আমরা কার্টিল করার কথা বলেছি এই কারণে যাতে অথরিটেরিয়ান একটা যে টেন্ডেন্সি, টোটালিটেরিয়ান টেন্ডেন্সি, সেটা যাতে আর পরবর্তী যে সরকার কাঠামো, রাষ্ট্র কাঠামো, সেটার মধ্যে যাতে আর না থাকে। আর এনসিসির কথা বলেছি আমরা এই কারণে যে যাতে করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এতদিন পর্যন্ত যেভাবে নির্বাহী বিভাগের তথা সরকারের যে এক ধরনের তাদের একটা পাহারাদার হয়ে উঠেছিল, সেটাকে যাতে আমরা শেষ করতে পারি। যেমন আপনি নির্বাচন কমিশনের কথা যদি আমি বলি, বাংলাদেশের মানুষজন এনসিসি চাচ্ছে বেশি করে এই কারণে যে কারণ তার নির্বাচন কমিশনের উপরে যেটা ভবিষ্যতেও হবে আর কি, সেটার উপরে তারা যে আস্থার জায়গাটা সেটা রাখতে পারবে না। কারণ সবসময় এটা নির্বাহী বিভাগের হয়ে বা যে সরকার ক্ষমতায় থাকে তার হয়ে কাজ করে। ইভেন আপনি মানবাধিকার কমিশনের কথাই বা চিন্তা করেন, আজকে যেহেতু আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে যে নির্যাতন বিরোধী দিবস, এটা বলতেই হয় যে বিগত 15 বছরগুলোতে বিএনপি, জামাত সহ বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক দলের নেতা কর্মীরা যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তাদের সাথে, সেগুলোর বিপরীতে, সেগুলোর বিরুদ্ধে আমরা তেমন কোনো মানবাধিকার কমিশনকে তেমন কোনো স্টেপ নিতে দেখি নাই। ফলে মানবাধিকার কমিশনও কিন্তু ইন এ সেন্স তারা আসলে কোনোভাবেই অ্যাজ নিউট্রাল বডি আকারে, ইম্পার্শিয়াল বডি আকারে কাজ করে নাই। তো সেই জায়গা থেকে আমাদের যে শঙ্কাটা, সেটা হচ্ছে এনসিসি যদি আমরা না রাখতে পারি তাহলে আমরা নিরপেক্ষতার জায়গাটা রাখতে পারবো না। এখন যেটা আমাদের সার্চ কমিটি যদি কমিটির কথা আসছে, নিরপেক্ষভাবে কাজ করে সেক্ষেত্রে কি হবে? না, সার্চ কমিটি নিরপেক্ষভাবে কাজ করবে এটা আসলে মানে বিশ্বাসযোগ্য না। কেন বিশ্বাসযোগ্য না? এটার বেশ কিছু উদাহরণ আছে। আমরা যে ইলেকশনের জন্য যে আইনটা হয়েছে, আমরা বারবার এটা বলেছি যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022, যেটার অধীনে একটা সার্চ কমিটি গঠন করা হয়েছিল, অর্থাৎ এই গত যে ইলেকশনটা হয়েছে সেই ইলেকশনের আগে। তো সেই সার্চ কমিটিতে যে সকল নির্বাচন কমিশনার এসেছিল তাদের প্রতি কি আমাদের রাজনৈতিক দলগুলো আস্থা জ্ঞাপন করতে পেরেছিলেন, আস্থা স্থাপন করতে না, পেরেছিলেন? সেই পারেননি। সার্চ কমিটির দৃষ্টান্ত যদি আমরা না রেখে নতুন করে যদি আসলে সার্চ কমিটি যেভাবে সেটা সম্ভব না, ফাংশন করা উচিত সেভাবে যদি করা সেটা যায় সম্ভব না। তাহলে কেন আমি বলছি সেটা সম্ভব না, তার কারণ হচ্ছে আপনি যদি রাজনৈতিক দলে যে সংখ্যাগরিষ্ঠতা যে পাচ্ছে, সে তো পরবর্তীতে এসে আইনটা পরিবর্তন করতে পারছে। আপনি ধরেন যদি এনসিপিও যদি ভবিষ্যতে সংখ্যাগরিষ্ঠতা পায়, এনসিপি চাইলেই যে সার্চ কমিটির যে এটা যে নিয়োগের জন্য যে সার্চ কমিটি, সেটার যে আইন, সেই আইনটাও তো সে বদলাতে পারে। আমি আজকে আবার ইন্টারেস্টিংলি এই যে প্রতিবেদনটা পড়েছি, যেখানে জাতীয় ঐক্যমত্য কমিশনের এই পুরো ডিটেলস বিতর্কগুলো হয়েছে আর কি, সেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব এই প্রসঙ্গটা টেনে এনেছেন আর কি। তিনি বলেছেন যে সার্চ কমিটি গঠনের কথা, সেখানে প্রফেসর আলী রিয়াজ বলেছেন তাহলে তো সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যেই আসবে সে পরবর্তীতে এই আইনটা বদল করতে পারে এবং সেও একটা অথরিটেরিয়ান দিকে নিয়ে যেতে পারে। তার জবাবে সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে তাহলে তো যে ব্যক্তি সংখ্যাগরিষ্ঠ হয়ে যে দলটা আসবে সংসদে, তারা তো চাইলে আবার সংবিধানটাকেই পরিবর্তন করতে পারবে। কিন্তু তার জবাবও আলী রিয়াজ সাহেব যেটা দিয়েছেন, আমি তার সাথে সমর্থন করি। তার জবাবে আলী রিয়াজ সাহেব বলেছেন যে সংবিধান পরিবর্তন আসলে এতটা ইজি না যতটা ইজি আপনি একটা আইন পরিবর্তন। কারণ মন্ত্রী যে আইনসভার কাজই তো হচ্ছে আইন প্রণয়ন করা। ফলে একটা সংবিধান তো সিম্পলি একটা আইনসভা দিয়ে আপনি পরিবর্তন করতে পারেন না। সংবিধান পরিবর্তনের জন্য তো আলাদা আপনি গণভোটের প্রসেস বলেন কিংবা গণপরিষদ বলেন, ইটস আ লং প্রসিজিওর অ্যান্ড ক্রিটিক্যাল ওয়ান। সো এইটা আসলে যৌক্তিক না। পরবর্তীতে সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে ট্রাস্টিং দ্য পলিটিক্যাল পার্টিস, আপনাকে রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করতে হবে। তো জনগণের জায়গা থেকে তারা আসলে রাজনৈতিক দলগুলো বা বিগত 15 বছরে তাদের যে এক্সপিরিয়েন্স, সেই জায়গা থেকে তারা আসলে রাজনৈতিক দলগুলোকে ওই অর্থে ওইভাবে বিশ্বাস করতে পারে না আর কি। তো সেই জায়গা থেকে আমি মনে করি শুধু ট্রাস্টিং দ্য পলিটিক্যাল পার্টিস বললে হবে না, এর পাশাপাশি এটা একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দরকার। আপনারা যদি বলেন যে এটা প্রধানমন্ত্রী, সবই তো পলিটিক্যাল পার্টিস। এখন যদি আমরা কথা বলি যে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলে কারা থাকবে, এই পলিটিক্যাল পার্টিসের রিপ্রেজেন্টেটিভসরাই তো থাকবে। তাহলে জনগণ যদি রাজনীতিবিদদেরকে বিশ্বাস করতে না পারে তাহলে আসলে সবাই মিলেও তো সেখানে একটা ষড়যন্ত্র হয়ে যেতে পারে, জনগণের সাথে প্রতারণা হয়ে যেতে পারে। একটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর বিশ্বাস বলতে, মানে এটা তো অবশ্যই বিশ্বাসের জায়গাটা পার্টিগুলোর রিপ্রেজেন্টেটিভকে জনগণ নিজেদের রিপ্রেজেন্টেটিভ আকারেই তো সে সংসদে পাঠাচ্ছে। ওই ট্রাস্টের কথা দেখেন আসছে না। আমরা মূলত বলতে চাচ্ছি এটা যে প্রাতিষ্ঠানিকীকরণ, আপনি সাংবিধানিক ব্যবস্থাগুলো, প্রতিষ্ঠাগুলোকে নিরপেক্ষ করার জন্য যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সেটা আপনি ইনশিওর করতে পারছেন কিনা। আবার এখানে আই ডোন্ট থিঙ্ক সো যে এনসিসির মাধ্যমে আসলে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কার্টেল করা হবে। কারণ আপনি এর উদাহরণ আপনি আমাদের আশপাশেও দেখতে পারবেন। আমাদের নেপালেও কিন্তু পার্শ্ববর্তী দেশ নেপালেও কিন্তু আপনার এনসিসির মতো একটা জিনিস আছে, যেটা দিয়ে আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ দিচ্ছেন। দ্যাট ডাজেন্ট মিন যে সেখানকার প্রধানমন্ত্রী কিংবা তাদের যে নির্বাহী বিভাগের প্রধান, তার ক্ষমতাকে কার্টেল করা হচ্ছে।
এটা মূলত পাওয়ারটাকে ব্যালেন্স করা। আচ্ছা, আমাদের একটু জায়গা ভিন্ন প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে আপনারা বলেছেন এখানে জাতীয় এই ঐক্যমত কমিশনের ব্যাপারে যে নিরপেক্ষভাবে কাজ করছে না। এর আগে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ঠিক কেন আপনাদের মনে হলো যে নিরপেক্ষভাবে কাজ করছে না কমিশন? প্রশাসন বলেন কিংবা নির্বাচন কমিশন বলেন, এগুলোর ক্ষেত্রে আমরা বিশেষত আমরা এই কারণগুলো বেশ স্পষ্ট করে বলেছি। বিশেষত ইশরাক হোসেন মামলাকে কেন্দ্র করে আমরা যে ব্যবস্থা দেখেছি সেই জায়গা থেকে বলেছি। আর প্রশাসনের ব্যাপারে তো আমরা বেশ স্পষ্ট আকারেই বলি যে আপনি তৃণমূলে গেলে দেখা যাচ্ছে যে সেখানে প্রশাসনের জায়গা থেকে বিভিন্ন, যেমন আইন শৃঙ্খলা কমিটিগুলোর মিটিং হয় প্রত্যেকটি মাসে বোধ হয়, সেখানে আপনি রিপ্রেজেন্টেটিভ আকারে আপনি যদি দেখতে পান, সেখানে আপনি বিএনপি, জামাত সহ বড় রাজনৈতিক দলগুলোকে দেখতে পাবেন, কিন্তু সেখানে ছাত্রদের প্রতিনিধিত্ব কত? ছাত্র বলতে এখানকার যে পলিটিক্যাল নতুন নিউ লেড পলিটিক্যাল পার্টিসগুলো আসছে তাদের প্রতিনিধিত্ব আমরা কত? তো শুনি যে সচিবালয়ে ছাত্রদের প্রতিনিধি আছেন, এরকমটা শুনে থাকি, এবং সেক্ষেত্রে স্থানীয় সরকার আছে। স্থানীয় সরকারও আমরা শুনেছি আমরা যে আছেন। আমরা তো এক্ষেত্রে ছাত্রদেরটা তা তো অবশ্যই আমরা এটা- ছাত্রদেরটা যেরকম জানি, আমরা আমি বলছি সেই বাকিগুলোকে সেই সময় সমন্বয়কদেরকে যে আমি বলি ইনভলভ করা, তারা তো আছেন। সমন্বয়কের হিসাব যদি আপনি বলেন, তাহলে যদি আপনি বলেন যে নাহিদ ইসলাম কেন প্রধান হলেন, উপদেষ্টা হলেন, কিংবা আসিফ মাহমুদ কেন উপদেষ্টা হলেন, তাদের ইস্যুটা তো হচ্ছে তারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব দানকারী শক্তি হিসেবে সেখানে গিয়েছে। কিন্তু আমরা যেটা দেখতে পাই না সেটা হচ্ছে ছাত্রদের তো অনেকগুলো দোষ আমরা দেখতে পাই, কারণ তাদের ব্যাপারে আমাদের অনেক জায়গায় এক্সপেকটেশন অনেক হাই, মোরাল হাই গ্রাউন্ড আমরা ক্লেম করি। কিন্তু এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিসগুলো আছে তাদের যে প্রতিনিধিত্বগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা কিন্তু আমরা ওই অর্থে দেখতে পাই না, কারণ আমরা হয়তো ধরেই নিয়েছি